জাহাজ লাগে, বন্দর লাগে। আমরা একটা বন্দর, চট্টগ্রাম বন্দর নিয়ে বসে আছি বলে মারামারি কাটাকাটি করে এটা নিয়ে ওভাবে করি, ওই একটাই। সেটাও আবার সমুদ্র বন্দর নয়। আমরা যদি সমুদ্র বন্দর বলি, এটা নদীর একটা বন্দর। চট্টগ্রাম বন্দরে জাহাজ কিন্তু সমুদ্রে থামে না, কর্ণফুলী নদীতে গিয়ে থামে। কিন্তু সমুদ্রের বন্দর তো সমুদ্রের উপরে থাকবে। এই যে যেই মাত্র আমরা বঙ্গোপসাগরে তার উপকূল দিয়ে মাথার মধ্যে ঢোকাবো, তখন দেখা যাবে যে কক্সবাজার, মাতারবাড়ি সবকিছু এখন বিরাট গভীর সমুদ্র বন্দরের জন্য প্রস্তুত। একবার যদি সেখানে গভীর সমুদ্র বন্দর, একটা সমুদ্র বন্দর প্রায় শেষ হয়ে আসছে, কাজে লাগানোর মতো করে এরকম যদি 2-4টা সমুদ্র বন্দর মানে হয়, সিঙ্গাপুরের আসলে কি বন্দর আর কিছু না। এই বন্দরের ফ্যাসিলিটি বিক্রি করে সে আজকে এত বড় রাষ্ট্র হয়ে গেল, এত বড় ধনী রাষ্ট্র হয়ে গেল। আর আমরা বসে আছে মাছ ধরতেছি উপকূল দেশে, পাঠিয়ে দিতেছি মাছ ধরে আর সত্যি মানে এইটুকু গেল। আমাদের মাথার মধ্যে এটা ঢোকাতে হবে। যদি এখন নাম বলতে এখন পারা যাচ্ছে, এখন পারা না যেতে না পারে, পারতে হবে। কিভাবে হবে সেগুলোর জন্যই আজকে এই যে প্রবাসী বাংলাদেশের কথা বলছি, আপনারা গবেষণাগারে আছেন, আপনারা এগুলো শিক্ষা দান করেন, আমাদের বুদ্ধি সরাবর দিবেন, সেগুলো দিয়ে যেইভাবে হবে এবং সেইভাবে করছে। এই কিন্তু আমাদের দরকার। কাজে আমাদের এটার অভাব নাই। এটা তো বললাম সমুদ্রের উপরই বাঘ, বন্দর, জাহাজ আর মাছ, এটাই মাঝখানে পানি, মাঝখানে মাছ, সমুদ্রের গভীরে তলদেশে গ্যাস। আমাদের গ্যাস কোনোদিন সমুদ্র থেকে পেয়েছি, কিন্তু আশেপাশের দেশগুলো সমুদ্র থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে আমাদের গ্যাসে তারা নিয়ে যাচ্ছে, ওখানে সীমারেখা আছে, বর্ডার আছে, পাইপ দিয়ে তারা নিয়ে যাচ্ছে। আমরা নিজেদের আঙ্গুল দুষ্টি বসে ঝগড়াঝাটি করে। এটা কেন? এটাও তো একটা ফয়সালা হতে হবে। মাটির নিচে যদি গ্যাস, সমুদ্রের নিচে গ্যাস আছে, কেন নেই সেটা কেউ কোনো সন্দেহ নেই। খুব দূর আছে, কত দূর আছে, কিভাবে আনতে হবে, তাহলে যদি এনেও খেতে না পারি, এর থেকে আর দুঃখ কমানোর দুঃখ আমাদের আর কি থাকতে পারে। তাহলে ওই দৃষ্টিভঙ্গি আনা যে আমাদের এই বিরাট সম্পদ, একটা হলো যে আমরা একটা আঞ্চলিক অর্থনীতি হিসেবে চিন্তা করবো, আমাদের সব কাজ করবো সেভাবে গড়ে তুলবো, যেহেতু আমরা সেই ফেসিলিটি নিতে পারি। আমরা সিঙ্গাপুরের কাছে কেন যেতে বাধ্য হই? যেহেতু সুযোগটা তার কাছে আছে, আমরা যেতে বাধ্য হই, তার লাভ আমাদের হলো। আমরা ধরুন না, আমরা সিঙ্গাপুরের সঙ্গে কাজ করবো বললে আমরা শেষ। কাজে আমরা যখন ফ্যাসিলিটি নিতে পারবো, সবাই আমাদের কাছে আছে, যে যেখানেই থাকুক, তার রাজনৈতিক মতবাদ যেগুলো থাকবে চলে যায়, মানুষের স্বার্থের যে স্রোত, এটা ঠিক ঠেকাতে পারে। কাজে সেটুকু আমাদের এই হলো আরেকটা মাত্রা, যেটার কথা দেশের চিকিৎসা, যে মাত্রাটা নতুন মাত্রার কথা বলছি। বাংলাদেশ ওই যে সীমাবদ্ধ ম্যাপ, যেটা এখানে সীমাবদ্ধ না। বাংলাদেশ সারা বিশ্বে ছড়ানো, আপনারা ভালোভাবে আমরা বুঝেছি, ভালোভাবে আমরা বুঝেছি। এই গণঅভ্যুত্থান, জনতার অভ্যুত্থানের সঙ্গে, ছাত্র অভ্যুত্থানের সঙ্গে তারা আমাদের কাছে আছেন। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি তলানি। বাঁচায় রাখলো কে? নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। তাহলে আপনাদের আমাদের এই দূরত্ব নাই আসলে। আমরা এটা ভাবতে হবে, আমরা ওই যে বঙ্গোপসাগর বললো বাংলাদেশের অংশ, আপনারাও বাংলাদেশের অংশ। আজকে আমরা বলতেছি আমাদের ভোটের অধিকার দিলেন, আমাদের দাঁড়াবার অধিকার কেন দিচ্ছেন না, এগুলো ফয়সালা হবে, একটা হয়ে যাবে, এগুলো কোনো বিষয় না। একবার নিজের মত আসলে শুরু হলো। আগে তো ভোটাধিকারই ছিল না, এখন ভোটাধিকার
বাকিটা কাশুক, তারপর বাকিটা বলেন। একসঙ্গে সবাই দেশে গেলে আবার চলে যাবে। মূল কথাটা হলো এই দূরত্ব নাই। আমরা যে যেখান থেকে, আমরা আজকে নিউ ইয়র্কে বসে কথা বলছি, বাংলাদেশে শুধু নিউ ইয়র্কের কথা, সারা দুনিয়া জুড়ে যেখানে যাবেন বাংলাদেশ, এবং অত্যন্ত সাফল্যমণ্ডিত মানুষ সেসব দেশের সঙ্গে বাংলাদেশের হয়েছে। কাজে তারাও চায় বাংলাদেশিদের একটা বৈশিষ্ট্য হলো সে যত আরামে থাকুক, যত হাঁটাক করুক, যত বাড়িঘর বানাক, গাড়ি বানাক, ওই দেশের গ্রামের বাড়িটার ব্যাপার সে বুঝতে পারবে না। তার কিছু একটা করতেছে, কিছু একটা করতে হলে আমি কিভাবে করবো, কারোর উপর ভরসা করতে পারি না। চাচা তো ভেবে দিয়েছিলাম টাকা পয়সা, কিন্তু সব খেয়ে লাইন পেতেছি না। এখন আমরা বলছি যে আমরা লাইন করবো। আপনি কি করতে চান এটা আপনি নির্বিঘ্নে করবেন, একবার সম্পূর্ণ আস্থার সঙ্গে করবেন। সেখানে না পারলে সেটা কেন পারতেছেন না সেটাও বলবেন। সেটা আজকে যে প্রেজেন্টেশনটা হবে সেই প্রেজেন্টেশন আপনাদেরকে অংশ করে দেবেন। আপনারা এখন থেকে বাংলাদেশের অংশ, একবার 100%। সেটা কিভাবে আপনার মনের কথাটা কিভাবে জানাবেন, কাকে জানাবেন, দুঃখের কথাটা কাকে জানাবেন, সেগুলোর ব্যবস্থা, এবং পরস্পরের সঙ্গে সম্পর্কটা কিভাবে রাখবেন যাতে একা মনে করেন আমি একা গিয়ে কি করতে পারি। আমরা জোট বাঁধা যাবো, এই করে যাবো, ওই অংশটা আমরা করবো। স্বাস্থ্য খাতে আমার এত কথা জানা আছে, আমি স্বাস্থ্যের এই কাজটা করে বাংলাদেশে করতে পারেন। আপনি মনে দুঃখ পান, আমি এখানে বসে, আমেরিকাতে বসে, ইউরোপে বসে কত মানুষের স্বাস্থ্যের সেবা দিচ্ছে। সামান্য একটা জিনিস যেটা একবার দিতে পারে তার বাংলাদেশের মানুষের হাতে, এই দুঃখ থেকে সে বেঁচে যাবে। বিশেষ করে এখন যখন প্রযুক্তি আসছে, এগুলো এত সহজ হয়ে যাচ্ছে এবং ছেলে পেলেরাই বলে চালাতে পারবে। আপনি শুধু দেখাই দেন জিনিসটা, প্রযুক্তিটা হাতে ধরে না, তাহলে এগুলো সেই করে হচ্ছে। এবং সেখানে বাংলাদেশে আপনারা যা শিখবেন, আপনার সেই প্রযুক্তি প্রয়োগ করে, আপনার সেই পদ্ধতি প্রয়োগ করে, আপনার সারা বিশ্বে আপনি সেটার জন্য প্রসিদ্ধ হবেন। যেহেতু একটা আপনি করে দিয়েছেন সেইগুলো বিষয়, এবং সেটার কথা কথা সঙ্গে গ্রামীণ ব্যাংকের কথা বলুন, মাইক্রো ক্রেডিটের কথা বলুন। কোথায় গ্রামের ভেতরে 3-4 কোটি টাকা লোন দিয়েছিল, কি এমন ঘটনা ছিল, কিন্তু সারা বিশ্বে এখন একটা বিষয় হয়ে গেছে। যার প্রয়োজনীয়তা আছে সেটা দেশের সীমা রেখা মানে না। প্রয়োজনীয়তা থাকলে সেটা দেশের রাস্তায় ঘাট ভাঙা, তার সীমা ভাঙে চলে আসে। কাজে আপনিও আপনার এত বিদ্যা, আপনার এত জ্ঞান, আপনার এত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আপনি কাজটা করতে পারেন। যে প্রেজেন্টেশনের কথা বলছি শুধু আপনাকে উদ্দেশ্য করে আজকে যারা উপস্থিত আছেন সেই প্রজন্মকে উদ্দেশ্য করে বলছি, আপনার বাচ্চারাও তার সঙ্গে পরিচিত হবে এই অ্যাপের মাধ্যমে হবে। এই প্রেজেন্টেশন যেটা দেখাচ্ছি, যাতে করে ওই বললাম সে ছোটবেলা থেকে জানে যে আমার রাস্তা বাড়িয়েছে কেন, আমার দাদা দাঁড়িয়ে আছে কেন। এখন তাদের দাদা দাদু বোঝার খুব কষ্ট হবে যে ফ্যামিলি আমি তো এভাবে বলেছি বাংলাদেশের অংশ হিসেবে এই না, এখানে যদি নাগরিকত্ব গ্রহণ করেন আপনার নাগরিকতা কত বিশ্বাস করার মতো কথা বলছি, এটা অন্তরের কথা বলছি। অন্তর এক জিনিস আর নাগরিকতার এক জিনিস। আপনার অন্তরে যা চায় সে অন্তরের কাজটা করতে পারবেন, যে করার ফলে ওখানে গিয়ে যখন যাবে মনটা ভরে যাবে যে আমি নিজে ভালো করেছি তা তো বটে। আমি যে এলাকাতে প্রাইমারি স্কুলে লেখাপড়া করে গেছিলাম সেই প্রাইমারি স্কুলের চেহারাটা করতে সেখান থেকে আমি দুর্নীতিটা বাইর করে দিতে পেরেছি। আমি ওদের চালাইছিলাম বলে সবাই মানছে, ওই স্কুলটা আমি ঠিক মতো চালাইতে পারি। আর কিছু না, আমি সারা বাংলাদেশ পাঠাইতে পারি না, কিন্তু আমার প্রাইমারি স্কুলটার আমার কথা সবাই মানছে, সবাই জানছে করতে হবে। এইসব ভূমিকা পালন করতে পারি আমরা, কঠিন না। আপনাকে সেটার জন্য ওখানে যেতে হবে না। আজকাল প্রযুক্তির কারণে আপনি যে কোনো সময় সেখানে যেতে পারেন, যখন ইচ্ছা সেখানে যেতে পারেন। তাহলে সেই প্রযুক্তিগত জিনিসগুলো নিয়ে আসা, আর আপনাদেরকে এই যে ম্যাপের কথা বললাম বাংলাদেশের ম্যাপ, সেই বাংলাদেশের ম্যাপটা অন্যভাবে দেখার জন্য যে আমরা এই বাংলাদেশের অংশ, সেই অংশে আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের মূল জিনিসটা হলো আজকে যে ছাত্রদের অভ্যুত্থান হলো
সেটা আমাদের মস্ত বড় প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে, আমাদের স্বপ্ন দেখার সরিয়ে দিয়েছে, স্বপ্ন বাস্তবায়নের শক্তি দিয়েছে। এগুলো স্বপ্ন আমরা সবাই দেখি বাস্তবায়নের ক্ষমতা আমরা পাই না। এই পরিবর্তন ছাত্ররা যা করলো সেই শক্তি দিয়েছে, এই শক্তিটা যেন হারিয়ে না, সেই জন্য আজকে আমরা সবাই মিলে জাতিসংঘে এসেছি। এই কথা সবার সামনে বলা যে এই জাতিসংঘে এসে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে এসেছি, সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা একমত। সবাইকে ধন্যবাদ। আমরা এই পথে চলবো এবং এটা দেখে আজকে থেকে আপনারা শুরু করেন কাজটা ব্যবহার করতে। It was a very refreshing, electrifying, inspiring speech by our professor. As always, he is always a very good speaker. He is one of the most electrifying motivational speaker I have ever heard. I should say that. And extremely optimistic and dreamful speech. He has covered so many things. He has emphasized a lot on the ocean part, and that part is actually very important from Bangladesh. We, the Bangladeshi people, have all through the way disregarded our ocean. We did not think much about the potential of the sea, but our professor is giving a very sheer committed focus on the ocean, and overall it's a very good speech. This speech was discussed in many forums, in many communities, and after hearing that I can understand that why this speech is very vital.